হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশনে স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস 9-এর নবম শ্রেণীর আধুনিক ইউরোপের ইতিহাস বইয়ের সুশোভন সেনগুপ্ত ও ডক্টর চন্দন মণ্ডলের এই বইটির প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো বইটি দেখো, আধুনিক ইউরোপের ইতিহাস, ক্লাস 9-এর, লেখক হচ্ছে সুশোভন সেনগুপ্ত, ডক্টর চন্দন মণ্ডল। তো এক অধ্যায়ে চলো। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করছি। দেখো, গলার অবস্থা খুব খারাপ, তাই সমস্যা হবে, তোমরা কিছু মনে করো না এটা নিয়ে। দেখো, 1 নম্বর প্রশ্ন আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। ফরাসি বিপ্লব শুরু হয়েছিল কবে? অপশান এ আছে 1770, 1780, 1785, 1789। সঠিক উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে। তারপরে 2 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন পঞ্চদশ লুই, ষোড়শ লুই, অষ্টাদশ লুই না নেপোলিয়ন? এখানে সঠিক উত্তর হবে ষোড়শ লুই। রাজা ছিলেন ষোড়শ লুই এবং রানী ছিলেন রানী মারি আতুয়ানেত, মানে ষোড়শ লুইয়ের স্ত্রী ছিলেন। রানীর নামও মনে রাখবে তোমরা। বাস্তিল দুর্গের পতন কবে হয়েছিল? 14 জুলাই, 16 জুলাই, 5ই মে, 15ই মে, 14ই সেপ্টেম্বর। ফরাসি বিপ্লবের সবচেয়ে কুখ্যাত দুর্গ ছিল যে বাস্তিল, সেই দুর্গের পতন ঘটেছিল 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর একথা কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ, অ্যাডাম স্মিথ, মন্তেস্কু, রোবসপিয়ার। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন অ্যাডাম স্মিথ। তার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস গ্রন্থে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন। তারপরে আইনের মর্ম গ্রন্থটি কে রচনা করেন? আইনের মর্ম গ্রন্থটি রচনা করেছেন রুশো, দিদেরো, ভলতেয়ার না মন্তেস্কু? বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ লজ বা আইনের মর্ম গ্রন্থটি রচনা করেছিলেন মন্তেস্কু। তারপরে প্রশ্ন দেখো, রোবসপিয়ার ছিলেন গণতন্ত্রী, রাজতন্ত্রী, জ্যাকোবিন, জিরন্ডিস দলের সর্বোচ্চ নেতা। তাহলে রোবসপিয়ার ছিলেন জ্যাকোবিন দলের প্রধান নেতা। তারপরে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে রোবসপিয়ারকে হত্যার মাধ্যমে, মাদাম রোলা হত্যার মাধ্যমে, হিবার্টকে হত্যার মাধ্যমে, দাঁতোকে হত্যার মাধ্যমে? সঠিক উত্তর হবে রোবসপিয়ারকে হত্যার মাধ্যম করার সঙ্গে সঙ্গে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। তারপরে দেখো, ফ্রান্সের অন্যতম দার্শনিক ছিলেন অ্যাডাম স্মিথ, জর্জ স্টিফেন, রুশো, ডেভিড টমসন। এখানে সঠিক উত্তর হবে রুশো, যাকে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখিও বলা হয়। 9 নম্বর দেখো, ফ্রান্সে বেগারসমকে বলা হতো করভি, ক্যাপিটেশাম, ভিংটিয়াম, টেইলি। ফ্রান্সে বেগারশ্রম মানে বাধ্যতামূলক বেগার খাটাকে বলা হতো করভি। অপশান এ সঠিক উত্তর। তার পরে প্রশ্ন দেখো, টেনিস কোর্টের শপথ গ্রহণ করেছিল রাজা ও তার সভাসদরা, অভিজাতরা, যাজকরা, তৃতীয় সম্প্রদায়ের লোকেরা? টেনিস কোর্টের শপথ 1789 20 জুন গ্রহণ করেছিল তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা বা লোকেরা। তারপরে দেখো, বলেছে অপশন বি এ ঠিক বা ভুল নির্ধারণ করো। সাকুলাতরা ছিলেন মেহনতি মানুষ, এটি অবশ্যই ঠিক। সাকুলাতরা ছিলেন শহরের খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষ, তাহলে এটা ঠিক। টাইট ছিল ধর্মকর। ফ্রান্সের ফরাসি বিপ্লবের সময় টাইট হচ্ছে একটি ধর্মকর। তারপরে ফরাসি রাজা পঞ্চদশ লুই বলতেন আমি রাষ্ট্র। আমিরা রাষ্ট্র একথা পঞ্চদশ লুই বলতেন না, চতুর্দশ লুই বলতেন, তাহলে এটা ভুল। পঞ্চদশ লুই, যাকে প্রজাপতি রাজা বলা হয়। তারপরে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে সংবিধান সভা। অবশ্যই ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল সংবিধান সভা।
এখানে দেওয়া আছে 1791 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সংবিধান সভা ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনা করে। তাহলে এটার সঠিক উত্তর হবে, সঠিক হবে মানে ভুল হবে না। রোবসপিয়ার ছিলেন জিরোন্ডিস দলের নেতা, এটা ভুল। এমসিকিউ বললাম যে রোবসপিয়ার ছিলেন জ্যাকোবিন দলের নেতা। তারপরে পাতা দেখো, বলেছে স্তম্ভ মেলাতে। বাঁ দিকে আছে অ্যাডাম স্মিথ, ভলতেয়ার, রোবসপিয়ার, মিরাবু। ডান দিকে আছে সন্ত্রাসের শাসনের নেতা, অভিজাত নেতা, রাজনৈতিক কারাগার, ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। তাহলে অ্যাডাম স্মিথ, যিনি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, মানে এর সঙ্গে 4 ওয়েলথ অফ নেশনস গ্রন্থে তিনি কথা বলেছিলেন। তারপরে ভলতেয়ার হবে একের সঙ্গে বিয়ের সঙ্গে 3 রাজনৈতিক কারাগার। আর রোবসপিয়ার সি এর সঙ্গে 1 হবে, রোবসপিয়ার ছিলেন সন্ত্রাসের শাসনের নেতা। আর মিরাবু ছিলেন একজন অভিজাত নেতা। তাহলে এখানে মিলালে হবে 1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 3, আর সি এর সঙ্গে 1, 4 এর সঙ্গে 2। তারপরে দেখো 2 নম্বর স্তম্ভটা আছে কাদিদ একটি বিখ্যাত গ্রন্থ যেটি লিখেছিলেন ভলতেয়ার লেখা বিখ্যাত গ্রন্থ। টাইত হচ্ছে ধর্মকর। ইন্টেন্ডেন্ট হচ্ছে অর্থনলোপ নেকড়ে। আর নেকার হচ্ছেন ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন। তাহলে এর সঙ্গে হবে 3, কাদিদ ভলতেয়ার হবে। টাইত ধর্মকর, ইন্টেন্ডেন্ট অর্থনলোপ নেকড়ে, নেকার হবে অর্থমন্ত্রী। এবার বেমানান যেটি তার নিচে দাগ দিতে বলেছে, খুঁজে বের করতে বলেছে। তুর্গো, নেকার, দ্যাতো, ক্যালন। এখানে দেখো 3 জন অর্থমন্ত্রীর নাম দেওয়া আছে, কিন্তু একজনের নাম আলাদা আছে, তিনি হচ্ছে দাঁতো এটা হলো আলাদা। তুর্গো, নেকার, ক্যালন এগুলা অর্থমন্ত্রী ছিলেন রাজা ষোড়শ লুইয়ের। 2 নম্বরে আছে অ্যাডাম স্মিথ, মন্তেস্কু, ভলতেয়ার, রুসো। তাহলে ফরাসি বিপ্লবের সময় 3 জন বিখ্যাত দার্শনিক ছিলেন, মন্তেস্কু, ভলতেয়ার, রুসো। অ্যাডাম স্মিথ তাহলে বেমানান হবে, অ্যাডাম স্মিথ ছিলেন না। তারপরে 3 নম্বরে আছে ইংল্যান্ড, ফ্রান্স, সুইডেন, পর্তুগাল। ইংল্যান্ড, ফ্রান্স, সুইডেন, পর্তুগাল। মানে ফ্রান্সটা আলাদা হবে। তারপরে দেখো এক কথায় উত্তর দাও। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? তাহলে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। কোন রাজবংশের রাজত্বকালে ফরাসি বিপ্লব? 2 নম্বর আছে করভি কি? করভি ছিল ফরাসি বিপ্লবের সময় বাধ্যতামূলক যে বেগার খাটতে হতো সেটাকে বলা হয় করভি, মানে বাধ্যতামূলক বেগার খাটাকে করভি বলা হতো ফরাসি বিপ্লবের সময়। যারা তৃতীয় সম্প্রদায়ের মানুষ এই বেগারটা খাটতো। 3 নম্বর কোন রাজবংশের রাজত্বকালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল? এটা বুর্ব রাজবংশের রাজত্বকালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। 4 নম্বর কাদিদ কে রচনা করেছিলেন? কাদিদ রচনা করেছিলেন ভলতেয়ার। 5 নম্বর কার নেতৃত্বে ফ্রান্সের জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়? এটা হবে লাফায়েত। ফ্রান্সের যে জাতীয় রক্ষী বাহিনী গঠন করেছিলেন লাফায়েত, বিখ্যাত নেতা। লাফায়েতের নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়েছিল। ফ্রান্সের সাকুলেত কাদের বলা হতো? সাকুলেত ফ্রান্সে ফরাসি বিপ্লবের সময় যারা শহরে খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষ ছিল, যারা অস্বস্তিকর অবস্থায় বা পরিবেশে বসবাস করত, তাদের সাকুলেত বলা হতো। মানে ফ্রান্সে খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষদের সাকুলেত বলা হতো।
তারপর টেনিস কোর্টের শপথ কবে নেওয়া হয়েছিল? টেনিস কোর্টের শপথ নেওয়া হয়েছিল 1789 খ্রিস্টাব্দের 20 জুন। 1789 খ্রিস্টাব্দের 20 জুন টেনিস কোর্টের শপথ নেওয়া হয়েছিল। 8 নম্বর দেখো, কোন পূর্ববংশীয় রাজাকে গিলোটিনে হত্যা করা হয়? তাহলে ষোড়শ লুই হবে। এখানে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়। ফরাসি সমাজের সুবিধাভোগী শ্রেণী কাদের বলা হতো? ফরাসি সমাজের সুবিধাভোগী শ্রেণী ছিল যাজক এবং অভিজাত। এই দুটি শ্রেণীকেই সাধারণত সুবিধাভোগী শ্রেণী বলা হতো। সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল যাজকরা, তারপরে ছিল অভিজাতরা। কিন্তু সুবিধাভোগী শ্রেণী বলতে যাজক এবং অভিজাত উভয়কে বোঝা হচ্ছে। 10 নম্বর, ফ্রান্সে বিনা বিচারে গ্রেপ্তারি পরোয়ানাকে কি বলা হতো? ফ্রান্সে বিনা বিচারে গ্রেপ্তারি পরোয়ানাকে বলা হতো লেতার দি ক্যাসে। মানে এই লেতার দি ক্যাসে দ্বারা যে কোনো ব্যক্তিকে বিনা প্ররোচনায়, বিনা এতেই পরোয়ানাতে গ্রেপ্তারি করা হতো বিনা বিচারে। তো আজকে ভিডিও তোমাদের এই পর্যন্তই। পরের ভিডিওতে তোমাদের পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের, তো অবশ্যই লাইক কমেন্ট করো। ঠিক আছে, সুস্থ থেকো তোমরা সবাই।